মমতা ব্যানার্জি একটা গেম খেলেছে, সে একটা মানে হাওয়ার উপরে কথা ছেড়ে দিয়েছে যে আমি যদি বলে দেই হ্যাঁ মমতার পেটে বুঝি কথা থাকে, এটা কোনো পাগলে বিশ্বাস করবে? মমতা ওইটা যদি ঘটনা সত্য হইতো মমতা ব্যানার্জির কথা, সে তো ক্ষমতায় থাকতে বলে দিত। ঠাড়া করা মিথ্যা কথা। আর তিনি ভুলটা কি বলেছে, এটা কিন্তু আমরা যারা ভারতে বৈধ এবং অবৈধভাবে যাই তাদের কাছে ধরা পড়ছে। তিনি কি বলেছেন যে বাংলাদেশ থেকে একটা খনি মেঘালয় হয়ে আসাম হয়ে পশ্চিমবঙ্গে আসছে। এটা তো হিসাবে মিলল না। এটা তো টানা ভরা। কারণ সে মেঘালয়েই থাকবে, কেন যাবে পশ্চিমবঙ্গে? বা আসাম গেছে আসাম থাকবে, সে পশ্চিমবঙ্গে কেন আসবে? আর পশ্চিমবঙ্গে যদি যাবে তার মেঘালয় হয়ে কেন যাইতে হবে? মানে এটা মিথ্যা কথা। এটা এটা যারা ভারতে আসা যাওয়া করে, বর্ডার ক্রস করে, তারা এটা আমার কথা বুঝতে পারছে যে এই কথাটা টোটালি। মনে করেন আমি থাকি উত্তরা, মনে করেন মনে করেন আমি থাকি উত্তরা। এখন সামাদ ভাই আমার বাসায় আসবে তার তার এই গোরানের বাসা থেকে, বা তার ঢাকার সেই বাসা থেকে, ঠিক আছে? সেখান থেকে সে আসবে। তার পথ তো তিনটা, হয় কমলাপুর স্টেশন থেকে মেট্রো রেলে আসবে, অথবা তিনি প্রাইভেট কারে আমার বাসায় আসবে, অথবা ইন কেস অফ ইমার্জেন্সি বিপদে পড়ছে গাড়ি টাড়ি পায় না, বাইক দিয়ে চলে আসবে সোজা উত্তরাতে চলে আসবে 18 নম্বর, রাইট? সোজা পথ। আচ্ছা উনি কি মনে করেন এখন প্রথমে সাভার যাবে? সাভার থেকে পরে কি আবার ঘুরে উত্তরা উত্তরা 12 নম্বর হয়ে, সরি মিরপুর 12 নম্বর হয়ে আমার বাসায় আসবে? এটা কি হয়? আমাকে বলেন। কারণ তিনি তো আমার এখানে সরাসরি আসতে পারতেছেন। তো পশ্চিমবঙ্গে যাওয়া সবচেয়ে সহজ, আরো সহজ ত্রিপুরায় যাওয়া। আরে ভাই এখনো 5,000 টাকা দিলে চলে যাওয়া যায়, এখনো 10,000 20,000 30,000 টাকা দিলে বর্ডার ক্রস করা যায়। আর তাইলে যারা খুনি প্রফেশনাল, তাদের কাছে তো টাকার অভাব নাই, আর তাদের তো সবসময় লোকজন থাকে, তারা বর্ডার ক্রস করতে বেশি সময় লাগবে? তারা কেন মেঘালয় যাবে এত কষ্ট করে? কেন মেঘালয় যাবে এত কষ্ট করে বর্ডার ক্রস করতে? এগুলো তিনি এখানে তার তিনি ভারতীয় হলে তার ভূগোল জ্ঞানটা কম, তাই এটা বলেছেন, তাই বলে ফেলছেন। শুধু মিথ্যা এটা না কথা বললে তো আমরা। ফরিদ ভাই, যদি মানে যদি এটার সাথে ভারত সরকার জড়িত আছে তাহলে তো মেঘালয়তে তাকে ফ্লাইটে দিল্লিতে নিয়ে যেত, তাহলে কেন তাকে কলকাতা আনা তো দরকার ছিল না? হ্যাঁ, যদি এটার সাথে ভারত সরকার জড়িত থাকে তাহলে তো মমতাও জড়িত। হ্যাঁ, মমতা তো ভারত সরকার অংশ। বিষয়টা এরকম উপর দিকে থুতো দিছে। অর্থাৎ সামাদ ভাই বললো, সামাদ ভাই আমাকে দুষলো বা আমি সামাদ ভাইকে দুষলাম, মতান্তর তো আমি নিজেও দোষী হয়ে যাবো, আমরা এই দোষী হয়ে গ্রস্ত হয়ে যাবো। তাই বলবে না? বলবে যে এরা প্রগ্রেসিভ রাজনীতি করে, আর দুই দুই পক্ষই দায়ী। আর জানা, ফৌজদারি অপরাধ বাংলাদেশের আইনে না, সারা পৃথিবীর আইনে ফৌজদারি অপরাধ যদি আপনি জানেন আর তার সময় মতো প্রকাশ না করেন, শাস্তিযোগ্য অপরাধ। যে কোনো উকিল জিজ্ঞেস করেন। আমি কিছু লেখা ফেসবুকে লিখছিলাম, কিছু ঘটনার সাক্ষী। আমাকে একজন বামপন্থী লিখছে, একজন উকিল, আমরা সাহাদ ভাই চিনেন, যাকে পাট শাহ আলম বলে পরিচিত, একজন প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন, পাট শাহ আলম, তাকে পাট শাহ আলম বলে চিনে। কমিউনিস্ট পার্টি করতেন, সিপিবি করতেন, পরে তিনি সরে গেছেন। তিনি শ্রমিক আন্দোলন ছিলেন, প্রখ্যাত। তিনি খালেদা জিয়া, এরশাদ, তারপর শেখ হাসিনার সাথে যে বৈঠকগুলো হতো সেগুলো তিনি তাদের সাথে থাকতেন, প্রতিনিধিত্ব করতেন বামপন্থীদের পক্ষে। তিনি আমাকে একদিন লেখলেন, শেখ ফরিদ সাহেব, সরি, ফোন করলেন, ফরিদ এগুলো তাড়াতাড়ি ডিলিট করেন কেন? বলেছে আমি, কেন, সমস্যা কি? আপনি তো উকিল তো আমি। হ্যাঁ বলেন। বলছে ফৌজদারি অপরাধ যদি আপনি জানেন আর সেটা আপনি দেরিতে প্রকাশ করেন, দেরিতে প্রকাশ করাও নাকি অপরাধ? আমি কেন এটা প্রকাশ করি নাই? আমি তাড়াতাড়ি এগুলো সব ডিলিট করি, কারণ ওইখানে আমি অনেক কিছু লিখেছিলাম যেগুলো সরাসরি ফৌজদারি অপরাধ। মমতা ব্যানার্জি 2টা অপরাধ করেছে এটা বলে, যদি সত্য হয়। প্রথমত তার দেশের, আপনি কিন্তু ক্ষমতায় যতই থাকেন, খালেদা জিয়া কি দেশ সম্পর্কে জানে না? শেখ হাসিনা কি বাংলাদেশ সম্পর্কে অনেক গোপন তথ্য আছে, সেগুলো কি প্রকাশ করা যাবে? আমি বাংলাদেশ সরকার, সব সরকারের সময় এমন কিছু তথ্য জানি যেগুলো প্রকাশ করলে বাংলাদেশের দণ্ডবিধি আইনে আমার বাংলাদেশি নাগরিক হিসেবে আমার জেল হবে। আপনি বা সামাদ ভাই বা আমরা যারা এখানে আছি বাংলাদেশি, আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করতে পারবো না, জানলেও না। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহী অপরাধ, ফৌজদারি অপরাধ না, রাষ্ট্রদ্রোহী অপরাধ। মমতা ব্যানার্জি প্রথমে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে, তার রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে, যদি তার কথা সত্য হয়। দ্বিতীয়, তিনি ফৌজদারি অপরাধ করেছেন, তথ্য তিনি জানতেন, সময় মতো প্রকাশ করেননি। তৃতীয়, তিনি বাটপারি করেছেন, তিনি দুই দেশের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতেছেন। চতুর্থত, তার চরিত্রটা প্রকাশ হয়ে গেছে। আমরা এতদিন শুনতাম না যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গিবাদীদের সাথে মমতা ব্যানার্জির দলের একটা সম্পর্ক আছে, এটা আমরা মানে আফসা আফসা বিশ্বাস করতাম, কিছু বিশ্বাস করতাম কিছু করতাম না। কিন্তু এই কথায় প্রমাণিত হলো তিনি পরিকল্পিতভাবে এটা করতেছেন। তিনি চাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ
বাংলাদেশের সাথে একটা ঝামেলা হবে, অর্থাৎ তিনি ক্ষমতা তার হাতছাড়া হওয়ার জন্য তিনি পাগল হয়ে গেছেন, অর্থাৎ ভারতকে প্রয়োজনে তিনি যুদ্ধের ময়দানে নামাই দিবেন, কারণ তিনি ক্ষমতা থেকে চ্যুত ঘটেছে তার, এটা তার লজ্জায় বেদনা তিনি সহ্য করতে পারতেছেন না। তিনি তো সেই মেন্টাল মহিলা, সেই ফাত্রা মহিলা যে কিনা বলেছিল যে আমি ক্ষমতা ছাড়বো না, ফেল করার পর বলে ক্ষমতা ছাড়বো না। এরকম এরকম একটা নির্বোধ কিভাবে ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে 15 বছর মুখ্যমন্ত্রী থাকলো। আমি তাকে আগে মিনিমাম সম্মান করতাম, মিনিমাম গণতান্ত্রিক রাজনীতি করার কারণে। কিন্তু এই যেদিন তিনি বলেছেন আমি পদত্যাগ করবো না, আমি তখনই বলছি এই মহিলা আসলে গণতান্ত্রিক না, গণতন্ত্র তার অভিনয়। মানে তিনি এটা অভিনয় করেন, তিনি আসলে ক্ষমতার পূজারী, একটা ফাত্রা, একটা বদমাইশ, একটা ঘাউরা। ফরিদ ভাই, আমরা আসলে দর্শক একটা প্রশ্ন করেছেন ফরিদ ভাই এবং সামাদ ভাই দুজনের কাছে। ফরিদ ভাই, আপনার কাছে প্রশ্ন করি, গতকালকে আমরা দেখলাম যে কিংবদন্তি রাজনীতিবিদ, 9 বারের সাংসদ এবং আমরা বীর মুক্তিযোদ্ধা, ছাত্র নেতা তুফাইল আহমেদ মারা যাওয়ার পর আমরা দেখলাম বিএনপি বা যুব দল যেটা করলো আমরা বুলাতে দেখলাম। এ বিষয়ে কিছু বলেন, আপনার দর্শক আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছেন। দর্শকের জবাবটা আগে দিয়ে নেই। তিনি বলেছেন আমাদের দুইজনকে উদ্দেশ্য করে, সামাদ ভাইয়ের মতো বলবে, আমি 1 মিনিট এটা শেষ করি। দর্শক বলেছেন আমরা তার মতের প্রতি শ্রদ্ধা রাখি যে আমরা জামাতের সমালোচনা করি, বিএনপির সন্ত্রাসের কেন সমালোচনা করি না। আমি জানি না আপনি কোন দলের, আমার অনুমান আপনি জামাত করেন, আমার অনুমান আপনি যে কমেন্ট করেছেন তিনি জামাত শিবির করেন। তার খুব কষ্ট হয় যে আমরা কেন বিএনপির সমালোচনা করি না, শুধু জামাতের করি। অথবা তিনি আলট্রা লেফট, অথবা তিনি আলট্রা লেফট, তার খারাপ লাগতেছে বিএনপির সমালোচনা করতে হবে। কিন্তু আমার ধারণা তিনি জামাত শিবির করেন। তার উদ্দেশ্যে বলি, আমরা যখন জামাতের সমালোচনা করি তার মানে কিন্তু অর্ধেক আমরা বিএনপির সমালোচনা করি, কারণ জামাত আর বিএনপির মধ্যে খুব একটা ফারাক নাই। আমরা যখন জামাতের গালি দেই, তখন বিএনপির গালি দেই, তখন কিন্তু বিএনপির লোক গালি দেওয়ার আগে জামাতের লোক এসে আমাদের গালি দেয়। আমরা বিএনপির বহু সমালোচনা করেছি, আপনারা আমাদের লেখা পড়েন, আমাদের বক্তব্য শুনেন। আমরা এই যে মুসলেখা প্রধানমন্ত্রী বলি তারেক রহমানকে, বলো এটা কি সমালোচনা না? সামাদ ভাই তো ধুয়ে দেয় একেবারে, ওটা কি সমালোচনা? আপনি শুনেন নাই? আপনার ভাই, আমি জানি না আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। তারেক রহমানকে জন্য যখন আমরা বলি মুসলেখা প্রধানমন্ত্রী, এই সংসদকে বলি মুসলেখা সংসদ, যখন বলি এটা আমেরিকার দালাল, এর কারের সমালোচনা করি, আপনার সমালোচনা করি আমরা। সামাদ ভাই তো আরো কর্কশ ভাষায় বলে, আপনি এটা আশা করি শুনেছেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর শেষ। যেটা এখন আপনি যেটা বললেন, ভুলে গেছি আপনার প্রশ্ন। জি, তুফাইল আহমেদ। তোফায়েল আহমেদের জানাজা তারা করতে দেয়নি, এই ব্যাপারে কমরেড সামাদ ভাই যথেষ্ট বলেছেন এবং অনেকেও অনেক কিছু বলেছেন। তারপর যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রথমে তোফায়েল আহমেদ সম্পর্কে 1 মিনিটে শেষ করি আগে, তারপরে আমার প্রতিক্রিয়া জানাবো। কারণ তোফায়েল আহমেদকে বাংলাদেশের রাজনীতিতে তারা কিংবদন্তি, ছাত্র নেতা হিসেবেও তিনি কিংবদন্তি, জাতীয় রাজনীতিতেও তিনি কিংবদন্তি। তার কাজের সমালোচনা আছে, সন্দেহ নাই। একটা মানুষ অনেকবার ক্ষমতায় ছিল, 9 বারের এমপি, তিনি কয়েকবার মন্ত্রী, আবার সরকার উপদেষ্টা, নিঃসন্দেহে তার ভুল ত্রুটি আছে। একটা মানুষ, কমরেড সামাদ ভাই মন্ত্রী হয় নাই, তার জন্য কি তার ভুল নাই? আমি শেখ ফরিদ কোনো নেতা না, আমার কি ভুল নাই? ভুল অবশ্যই আছে, ভুল থাকবেই। কিন্তু তোফায়েল আহমেদকে আপনি বাংলাদেশের রাজনীতিতে, না ছাত্র রাজনীতিতে, না বাংলাদেশের রাজনীতিতে, মুক্তিযুদ্ধে তিনি সংগঠক, তাকে আপনি ইতিহাস থেকে ফেলে দিতে পারবেন না। বঙ্গবন্ধুর নাম নিলেই তোফায়েল আহমেদ আসবে, মুক্তিযুদ্ধের নাম নিলেই তোফায়েল আহমেদ আসবে, মুক্তিযুদ্ধের ট্রেনিং সংগঠকের নাম নিলেই তোফায়েল আহমেদ আসবে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির কথা আসলেই তোফায়েল আহমেদের নাম আসবে, বঙ্গবন্ধুর শব্দটা উচ্চারণ করলে তোফায়েল আহমেদের নাম আসবে। কারণ এই বঙ্গবন্ধু শব্দটা ছাত্র জনতার পক্ষ থেকে তোফায়েল আহমেদ এই উপাধিটা বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সেদিন থেকে বঙ্গবন্ধু। তো আপনি কিভাবে বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে আপনি অস্বীকার করতে পারেন? আর যারা তার জানাজায় বাধা দিল, মূলত যারা ওই যে আবার স্লোগান দিল দেখলাম যে ছাত্রলীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, তারপর কি শেখ হাসিনার ঠিকানা ভোলাতে হবে না। আরে ভাই, ভোলারে চিনে কেমনে মানুষ? ভোলারে তো আমরা নদীর জায়গা বলেই চিনি, আর তো কোনোভাবে চিনতাম না। তোফায়েল আহমেদের মতো নেতাদের কারণে আমরা ভোলাকে চিনি। ইলিশ মাছের জন্য, নদীর জন্য চিনতাম, আর একটা চিনি তোফায়েল আহমেদের কারণে। আপনি তোফায়েল আহমেদকে ভোলাই যেতে দিবেন না। পুরো বাংলাদেশে তোফায়েল আহমেদের জন্য জায়গা থাকবে। বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি হয় না বলেই আজকে তোফায়েল আহমেদের জানাজায় তারেক রহমানের উপস্থিত থাকলে বোঝা যাইত যে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তারেক রহমানের উচিত ছিল, তারেক রহমানের যদি আকল থাকতো তাহলে তারেক রহমান ওইখানে উপস্থিত হইতে জানা যায়।
আবার বিএনপির পোলাপান গিয়ে মিছিল করে, বরং এই তোফায়েল আহমেদের জানাজা বাধা দিয়ে বিএনপি প্রমাণ করে দিল যে তারা জামাতের পক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিয়ে তারা প্রমাণ করে দিল আগামীতে তাদের বাপ দাদা মা খালা চাচির জানাজা তারা বাংলাদেশে হোক এটা চায় না, কারণ এটা তো ছাত্রলীগ রিটার্ন নিবে। তখন হয়তো ঠিক এইভাবে আজকে যেমন সমালোচনা করতেছি তোফায়েল আহমেদের জানাজা করতে না দেওয়ার জন্য, একদিন সামাদ ভাই আর আমি কমরেড সামাদ ভাই হয়তো আপনার চ্যানেলে এসে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে এই কথাটা বলতে হবে, কিন্তু তখন ছাত্রলীগ আবার আমাদের ছাই দিয়ে ধরবে, আমাদের তোফায়েল আহমেদের জানাজা করতে দেয় নাই। মানে আমরা যে বিএনপি এবং জামাতের জানাজার পক্ষে বলবো সেই সুযোগটাও বিএনপি জামাত রাখলো না। আর কমরেড সামাদ ভাই বা আমি যে বলবো মোরাল নৈতিক কারণে সেই সুযোগটাও তারা রাখলো না, আমরা সেটা বলতে পারবো না। তখন আমরা এইভাবে বলবো বিএনপিও করতে দেয়, বিএনপি করতে দেয় নাই তাই আওয়ামী লীগ করতে দিল না, কিন্তু তখন আমাদের ভাষাটা আজকের মতো স্ট্রং থাকার কথা ছিল। কেন পারবো না? এই জামাত বিএনপির জন্য, কারণ তারা এমন কিছু করে গেছে, অর্থাৎ আপনি তো আগে আগুনটা লাগিয়ে দিয়ে গেছেন, আমি কিভাবে পানি ঢালবো? আপনি তো নিজেই নিজের ঘরে আগুন লাগাইছেন। যারা এখন মনে করতেছে তোফায়েল আহমেদের জানাজা করতে দিব না, মতিয়া চৌধুরীর জানাজা করতে দেয় নাই, কারিনা কোথাকার কোন কারিনা, ওই টিকটকার, ওই 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 বদমাইশ কাইসার হামিদের মেয়া, টিকটকারের জানাজা আপনি শহীদ মিনারে করতে পারেন। আর তোফায়েল আহমেদ কোন তোফায়েল? যে তোফায়েল বাংলাদেশ, যে তোফায়েল বাংলাদেশ পয়দা করেছে, এই বাংলাদেশটা পয়দা যারা করেছে তোফায়েল আহমেদ তাদের একজন, আপনি তার জানাজা করতে দিলেন না, তাহলে আপনার জানাজা যে হবে সেই গ্যারান্টি কোথায়? সেই গ্যারান্টি কোথায়? বিএনপিদের উপরে যখন আওয়ামী লীগ নির্যাতন করত, এই নির্যাতনের তুলনা করা যাবে না ওইটা, কারণ এই বর্তমান যে নির্যাতন আওয়ামী লীগের উপর হচ্ছে এটা সব রেকর্ড ব্রেক। যখন বিএনপির উপরে নির্যাতন করত তাদের জানাজায় দুই একজনকে ধাক্কা দিত, জানাজা বাধা দেয় নাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু কারো জানাজায় বাধা দেয় নাই। গোলাম আজমের জানাজা বাংলাদেশে হয় নাই, সাইদেইলেরা জাকার সাইদির জানাজা বাংলাদেশে হয় নাই, নিজামীর জানাজা বাংলাদেশে হয় নাই, কাদের মোল্লার জানাজা বাংলাদেশে হয় নাই, হতে দেয় নাই আওয়ামী লীগ, বাধা দিয়েছে? দেয় নাই। এটাই ছিল আওয়ামী লীগের ভুল, এদের জানাজা না করে সোজা পাকিস্তান পাঠাই দেওয়া দরকার ছিল। এটা আওয়ামী লীগ ভুল করছে। অনেকে বলেন আওয়ামী লীগের কি কি ভুল, এটা একটা তার ভুল। যেটা বলতেছিলাম, জানাজা তারা করতে দিয়েছে, কোনো বাধা দেয় নাই। আজকে যারা বাধা দিল, ভুলে গেছি, আগে আওয়ামী লীগ যখন দুই চারজনকে যেমন যাদের পছন্দ করতো না জানাজায় আসতে দিত না, আমি বলতাম এটা আপনারা বাধা দিয়েন না, জানাজায় তো আসতে দেন, পরে তার সাথে আপনি পরের দিন তার সাথে ঝগড়া করেন। এটা আওয়ামী লীগের লোক মানতো না। কয়েকটা জেলায় এই ঘটনা ঘটতো, আমি কয়েকটা ঘটনার সাক্ষী। আজকে তার প্রতিদান কি? শুধু জানাজায়, পুরো জানাজা হয়েছে, একজন দুজনকে আসতে দেয় নাই, তার জন্য কি হয়েছে? মতিয়া চৌধুরী জানাজা করতে দেয়নি, আওয়ামী লীগের নেতাদের জানাজা করতে দেয় না, তোফায়েল আহমেদের মতো কিংবদন্তির জানাজা, মুক্তিযোদ্ধার জানাজা করতে দেয় না। তাহলে আগামীতে আওয়ামী লীগের কর্মীরা যদি বিএনপির জানাজা করতে দেবে এটা আশা করেন কেন? তারেক রহমানের জানাজা বাংলাদেশ আগামীতে হইতে দিবে কিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেই চিন্তা তাদের আছে। আজকে যদি আপনি দেখেছেন একটা জানাজার দৃশ্যে এক মৌলবী জানাজায় গেছে, মৌলবীরা ঘুষাঘুষি করতেছে, মোল্লারা মারতেছে পাবলিককে, জানতো ভাই আমাদের জানাজায় গেছে বলে। এই ঘুষিটা যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, জামাতিদের ঘুষাবে, উষ্টাবে, জানাজায় ভেটো দিবে, মিছিল করবে, জানাজা করতে দিবে না, তখন বলবে কি জানেন? ইসলাম খতরমে। আওয়ামী লীগের নেতার জানাজা বন্ধ করলে ইসলাম খতরমে যায় না, কিন্তু জামাতের বেলা ইসলাম খতরমে হয়ে যাবে। কিন্তু ছাত্রলীগ এবার তা করবে, যুবলীগ এবার তা করবে, আওয়ামী লীগ এবার তা করবে। সেই পথটা এরাই শিখিয়ে দিয়ে গেল যে জানাজা বাধায়। যেই দেশে তোফায়েল আহমেদকে শহীদ মিনারে যাইতে দেয় না, তার লাশ, যে দেশটাকে জন্ম দিয়েছে তার মাথায় ওয়ারেন্ট, সেই দেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, আজকে মেজর হাফিজের যে জানাজা হবে তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে মাননীয় স্পিকার? নাই, কোনো গ্যারান্টি নাই। এইখানে যে কোনোদিন আবার এই যে যে সমস্ত স্বাধীনতা বিরোধীরা বয়স্ক হয়েছে এবং মারা যাবে তাদের জানাজা বাংলাদেশ হবে, কি গ্যারান্টি? আমি কিন্তু 1 বছর আগে থেকে বলে আসতেছি, 1.5 বছর আগে থেকে, যে এই বাংলাদেশে কিন্তু সাইদি, নিজামী, গোলাম আজম সহ কাদের মোল্লা এদের কবরে কিন্তু কুত্তায় পেশাব করাবে। এই কাজটা কিন্তু তারাই করে দিতেছে, কারণ আমি যেটা বলেছি আমার এই অনুমান তারাই সঠিক করতেছে, আমার এই অনুমানটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা হইতে দিবে না, সেই দেশে এক মৌলবী দেখবেন লিখছে, এই জামশেদ নাকি কি যেন এক মৌলবী আছে লামা জাহাবির, সে লিখেছে যে, অনেকেই লিখেছে, এক মৌলবী লিখেছে যে তোফায়েল আহমেদের লাশ উপরে তুলে ফেলে দেওয়া হোক যাতে কুত্তা শিয়া লেখা। তারা কিন্তু বলেছেন। এটা আপনি ফলাফল কি মনে করেন? এটা ফলাফল আপনি, এটা তো প্রত্যেকটা তো একটা রিয়াকশন থাকবে। আপনি একটা জানাজায় দুই একজনকে যাইতে না দেওয়ার জন্য যদি পুরো জানাজাই বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যাদের লাশ কুত্তা শিয়াল দিয়ে খাওয়াইতে চাইতেছেন, তারা ক্ষমতায় এলে আপনার লাশ কোথায় যাবে?
এই যে বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতি ধ্বংস করে দিল, এমনকি জানাজা পর্যন্ত ধ্বংস করে দিল, এই কাজটা ভালো করে নাই। এই ভোগান্তি বিএনপিকেও ভুগতে হবে, এই ভোগান্তি জামাতকেও ভুগতে হবে, এই ভোগান্তি হেফাজতকেও ভুগতে হবে। অবশ্যই আওয়ামী লীগ নাও করতে পারে, কারণ আওয়ামী লীগ তো আবার ধর্মভীরু, কারণ তাদের টুপি থাকবে, দাড়ি থাকবে। বঙ্গবন্ধুকে গালি দিতে কিন্তু তারা ভুল করে না। আপনি দেখেন তো সাইদিকে আওয়ামী লীগ কি গালি দেয় সর্বোচ্চ। আমি সরি সামাদ ভাই, আমি আর 2 মিনিট নেব, আমি আর 2 মিনিটে শেষ করতেছি। সাইদিকে কি গালি দেয় আওয়ামী লীগ? রাজাকারের বাচ্চা, রাজাকার, পাকিস্তানি। এর উপর কোনো গালি দিয়েছে আপনি শুনেছেন? একটা আওয়ামী লীগ খুলে খুলে পায় যে তাকে হারামজাদা বলেছে? একটা আওয়ামী লীগকে শুনেছেন গোলাম আজমকে হারামজাদা বলেছে? নাই। একটা আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে পাবেন যে নিজামীকে বলেছে যে হারামজাদা? না, পাবেন না। বিশ্রী ভাষায় গালি দেয় নেই, মা বাপ তুলে গালি দেয় নেই। কি বলেছে? রাজাকার। রাজাকারকে রাজাকার বলেছে। কিন্তু বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের নেতা, বাংলাদেশের স্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে জামাতিরা, মৌলবীরা কি কি গালি দেয় আপনি দেখেন তো একটু। শেখ হাসিনাকে নিয়ে কি কি গালি দেয় আপনি দেখেন তো, দেখেন আপনি কি কি গালি দেয়। এটা এমন না যে জামাতি বটেরা শুধু বলে, নাম আছে, ধাম আছে। আমি এরকম শত শত স্ক্রিনশট রেখে দিয়েছি যে মৌলবীরা কি কি গালি দিতেছে, জামাত কি কি গালি দিয়েছে, এমনকি বিএনপি কি কি গালি দিয়েছে, জিয়াউর রহমানকে সর্বোচ্চ কি গালি দিয়েছে, জিয়াউর রহমানকে সর্বোচ্চ আওয়ামী লীগ কি গালি দিয়েছে? খুনি, স্বৈরাচার, রাইট? তারপর আপনার জেনারেল, সামরিক জান্তা, এই তো গালি। তার উপর আরেকটা কি বলছে, সে মুক্তিযুদ্ধ করে নাই। এই তো গালি। জিয়াকে আর বেশি কিছু দিয়েছে? পাবেন না আপনি। কিন্তু বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু পরিবারকে কি গালি নেতারা দিয়েছে? খোদ আওয়ামী লীগের নেতারা কোনোদিনই জামাতের মোল্লাদের গালি দেয় নাই মা বাপ তুলে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী না, বঙ্গবন্ধু শেখ হাসিনা কি কি বিশ্রী গালি দেয় দেখেন। কারণ কি, ওই যে দাড়ি টুপি আলা দেখলে ভয় পেয়ে যায়, কিছু বলে না। কারণ বাইসাল যদি বেহেস্তটা টিকিট কেটে যায়, ওই বেহেস্তের আশায় পুরো দুনিয়া থেকে আলাদা করে দিয়েছে আওয়ামী লীগকে। এই ভোগ এই ট্র্যাপে আবার পড়বে বিএনপি। রুমিন ফারানা পড়ে গেছে অলরেডি। রুমিন ফারানার বিরুদ্ধে ধর্ম অবমাননার মিছিল মিটিং করা শুরু করে দিয়েছে কিনা। বিএনপি এই ফাঁদে পড়বে। বিএনপি এমন ছেঁচা খাবে জামাতের কাছে, বিএনপি কল্পনাই করতে পারবে না। মানে জামাতের বোনাস আর আওয়ামী লীগের ছেঁচা তো অপেক্ষা করতেছে তাদের জন্য। বিএনপি যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবে, কারণ বিএনপি কারা করে? যারা শরম পায় জামাত করতে, যারা লজ্জা পায় জামাত ইসলাম করতে, তারাই তো বিএনপি করে। যারা ছাত্র শিবির করতে লজ্জা পায়, তারাই তো ছাত্র দল করে। কিন্তু মানসিক ভাবে তো তারা এক, কোনো পার্থক্য নেই। না গণতন্ত্রের জন্য তাদের দরদ আছে, না মুক্তিযুদ্ধের জন্য। সেইখানে তোফায়েল আহমেদকে কেন্দ্রীয় শহীদ মিনার জানাজা করতে দেয় না, সেই দেশের সংসদে একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রমী স্পিকার, সেইখানে জামাতের স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব পাঠ করা হয়েছে। আর যিনি বাংলাদেশ বানাইছে তার জানাজা শহীদ মিনারের সামনে করতে দেয় নাই। তো তারা যখন রিটার্ন করবে, এই আওয়ামী লীগ, যদি তারা আওয়ামী লীগ থাকে, যদি আওয়ামী মুসলিম লীগ না হয়, অথবা মুসলিম লীগে পরিণত না হয়, বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশ আওয়ামী লীগ থাকে, বাংলাদেশ ছাত্রলীগ যদি বাংলাদেশ ছাত্রলীগ থাকে, বাংলাদেশ শ্রমিক লীগ যদি বাংলাদেশ শ্রমিক লীগ থাকে, তাহলে কিন্তু এই জামাত বিএনপির কপালে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবগুলোই লাগাবে। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ হয়ে যায়, অথবা বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ইসলামী ছাত্রলীগ হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ থাকে, ছাত্রলীগ যদি ছাত্রলীগ থাকে, তাইলে কিন্তু আজকে যারা এই যে কাণ্ড কারখানা করতেছে, বাংলাদেশের রাজনীতিতে যারা কিংবদন্তি, তাদের সাথে যে আচরণ করতেছে, এগুলো রিটার্ন তারা পাই করে পাবে। তারা যেতটুকু ছাত্রলীগ আওয়ামী লীগ বাদ রাখবে, সেটা বাংলাদেশের জনগণ বোনাস হিসেবে তাদের কাঁধে তুলে দিবে। এই জামাত এবং বিএনপি, হেফাজত এবং ভাবির পোলাদের কপালে কি যে শনি আছে। এরা তো, আজকেও একজনের সাথে আমার কথা হইলো বিএনপি বন্দী, তার ধারণা যে কমসে কম তো 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, এটা তার ধারণা। আমি বললাম যে আপনাদের সেই দিন এই দিন সেই দিন না, ধরে নিলাম 5 বছর থাকলেন, তারপরে কি হবে? তারপরে কি করবেন? আওয়ামী লীগ তো ভারতে পালাই গেছে, আপনারা কোথায় পালাই যাবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন আমাকে বলেন। তখন হাসি, এটা ছোট ভাই, আমাদের কমরেডের মতো বয়সে, বললো ছোট ভাই এটা কি বললা? আমি বললাম যে কি বললাম মানে, আপনি 32 নাম্বার ভাঙবেন,
আপনি বঙ্গবন্ধুর সমাধি উল্টায় দিতে যাবেন, কবর দিতে দিবেন না, জানাজা দিতে দিবেন না। আওয়ামী লীগ তো আপনারা এনে বলেন যে ছাত্রলীগ খুব খারাপ, আপনারা এনে বলেন আওয়ামী লীগ খুব খারাপ, তাহলে আপনাদের সাথে তো খারাপ হবে। তাহলে আপনাদের সাথে যদি ছাত্রলীগ আর আওয়ামী লীগ খারাপ হয়, তাহলে আপনাদের কপালে কি হবে এটা আমার সাথে আপনিই ভালো জানেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, হাদি হত্যাকাণ্ডকে ঘিরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্য, সেটিকে কেন্দ্র করে এখন রীতিমতো দুই বাংলাতেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই জায়গাতেই তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এবং তোলপাড়ের গতি এতটাই যে মন্তব্যের একদিন পরেই ভারতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কেন এই তোলপাড়? বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলও বা মমতার এই মন্তব্যকে কেন ক্যাশ করতে চাইছে, লুফে নিতে চাইছে, আর মমতার উদ্দেশ্য বা কী, সেটি নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে। কেন এমনটি চলছে সে বিষয়ে পরে আসছি। তার আগে মামলার অভিযোগে কি বলা হয়েছে সেটি আপনাদের একটু জানিয়ে দিই। মামলাটি করেছেন রিঙ্কি চ্যাটার্জি সিং নামের একজন আইনজীবী। অভিযোগে তিনি বলছেন যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার গোপন আলোচনা হয়েছিল। এরপর তিনি ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে অভিযোগ তোলেন। এই ধরনের অভিযোগ প্রকাশ্যে জনগণ ও গণমাধ্যমের সামনে করা হয়েছিল, যার স্পষ্ট উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ করা এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে শত্রুতা সৃষ্টি করা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সে দেশেরই বুদ্ধিজীবী শ্রেণী বা বিশিষ্ট জন যারা রয়েছেন তারা নানান ধরনের প্রশ্ন তুলছেন। তাদের একজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ। তিনি যেটি বলছেন তা হচ্ছে, সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু আমি মমতা ব্যানার্জির মতন এত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে এর আগে কাউকে দেখিনি, বিশেষ করে যখন বিষয়টি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জড়িত, পররাষ্ট্রনীতির মতন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে জড়িত। তিনি বলছেন যে মমতা যদি নিজের আচরণ শুধরে না নেন, তার বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হোক। এই কঠোরতম ব্যবস্থার চেহারাটি কেমন হবে আমরা জানি না, তবে তাকে যে জবাবদিহিতার আওতায় আনা উচিত সেটা শুধু ভারত কেন, আমরাও চাই। আমরা চাই যে সত্যি তার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে জবাবদিহিতার আওতায় এনে সেগুলো খোলাসা করা হোক। দায়ী যদি ভারত সরকার হয়ে থাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধেও যে কোনো ব্যবস্থা আশা করতে পারি। কিন্তু আসলে কি ঘটেছে? আর মমতার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে জামাতে ইসলামী কিংবা এনসিপির মতন রাজনৈতিক দলগুলো, তার সঙ্গে আবার খোদ ইনকলাব মঞ্চ রয়েছে, যেই মঞ্চের আহ্বায়ক ছিলেন শরীফ ওসমান হাদি, তারা এটিকে বেশ লুফে নেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে যে এ বিষয়ে ভারত সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। সেটি হতেই পারে, আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো তথ্য ছাড়াই কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অভিযোগ করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্র কি জবাব দিতে বাধ্য? যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের তথ্য দিতেন স্পেসিফিক, তিনি নানান ধরনের ক্লু আমাদের সামনে তুলে ধরতেন, সেদিন আমরা বুঝতাম যে অবশ্যই এ বিষয়ে ভারত সরকারের জবাবদিহিতা আমাদের পক্ষ থেকে চাওয়া উচিত। আমরা যদি মনে করি বরং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা উচিত। এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এটিকে ক্যাশ করতে চাইছে, তাদের পক্ষ থেকে তো আমরা দেখেছিলাম এই হাদি হত্যাকাণ্ডকে ঘিরে প্রথমেই অভিযোগের তীরটি ছোড়া হলো বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রতি। তার উপরে যে আক্রোশের বহিঃপ্রকাশ প্রথম থেকেই সেটি আমরা দেখেছি। পরবর্তীতে কী হলো? অভিযোগটা তোলা হলো আওয়ামী লীগের প্রতি, এবং এখন এসে সেটি নতুন করে পুরো ভারতের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হচ্ছে, ভারত সরকারের বিরুদ্ধে। ভারতের লাভ আসলে কি শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে? কি ফায়দা হাসিল করতে চেয়েছিল ভারত? হাদিকে এমন কোনো হুমকি হয়ে উঠেছিল ভারতের বিরুদ্ধে যাকে হত্যা করতে হবে? এমন
ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী প্রচারণা, ভারত বিরোধী বক্তব্য, আক্রমণাত্মক নানান শব্দ ব্যবহার তো নতুন কিছু নয়। শরীফ ওসমান হাদি কী হয়ে উঠেছিলেন? তিনি লাইমলাইটে এসেছিলেন, তিনি মানুষের দৃষ্টিতে এসেছিলেন তার নানান ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, অশ্লীল শব্দ উচ্চারণ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। এর বাইরে আর কি? ইনকিলাব মঞ্চের জন্ম কতদিন আগে? 5 আগস্টের পরপরই তো। সেই ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থক কতজন? এ কথা তো অবশ্যই সত্য যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি ছিল আমাদের কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি তার রাজনীতি নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকলেও তাকে হত্যা করার মতো নিশ্চয়ই কোনো অপরাধ তিনি করেননি। হাদি যে স্রেফ রাজনীতির শিকার, রাজনীতিতে বলি করা হয়েছে তাকে, এ কথা তো তখন থেকেই আলোচনা চলছে। এবং এ কথাও তো সত্য যে তার জানাজায় যে অসংখ্য মানুষের উপস্থিতি, সেই জানাজায় কি এত মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল? যদিও বিষয়টি সেন্সিটিভ, আমি এই কথাগুলো আগে 2-1 জায়গায় বলেছি, আবারও এখানে বলছি যে হাদি জনপ্রিয় নেতা তো হয়ে ওঠেননি, তিনি মানুষের দৃষ্টি কেড়েছিলেন যে কোনো কারণে, সে তো উল্লেখ করলাম কেবলমাত্র। কিন্তু এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত হবে। সেই মানুষগুলোকে জড়ো করেছিলেন কারা? জড়ো করে তার মধ্য দিয়ে কী ফায়দা হাসিল করতে চেয়েছিলেন সেই রাজনৈতিক গোষ্ঠীগুলো? এগুলো অনেক কিছুর সমীকরণ মেলানোর বিষয়। এবং হাদি হত্যাকাণ্ডের পরে মব সৃষ্টি করা হলো, মবের মাত্রাটাই বেড়ে গেল। একটা অস্থির বাংলাদেশ আমরা নতুন করে দেখলাম। ইউনূস সরকারের পুরোটা সময়ই অস্থির ছিল, কিন্তু ওই সময়টি আমরা দেখলাম আরও বেশি আতঙ্কের বাংলাদেশকে। সেই গোষ্ঠীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সখ্যতা রয়েছে, সেটি আমরা জানি। এখন এই সখ্যতার জায়গা থেকে, যোগসাজশের জায়গা থেকে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে নিয়ে এসে বাংলাদেশে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা রয়েছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাম্প্রতিক নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেটিতে তার শোচনীয় ভরাডুবির পর মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন? আমরা জানি না, হতে পারে এটি, হতে পারে সব কিছুই। মজার কথা হচ্ছে হাদির বড় ভাই ওমর বিন হাদি, যিনি লন্ডনের বার্মিংহামে বাংলাদেশের হাই কমিশনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তিনি একই দিনে মমতা যেদিন এই মন্তব্যটি করলেন সেদিনই পরপর 2টি স্ট্যাটাস দিলেন তার ফেসবুকে। সেখানে তিনি কী বলছিলেন যে শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের, ডক্টর ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন, নচেত হাদি হত্যা বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকেও হত্যা করলেও কেউ বিচার করবে না। এবং পরবর্তী আরেকটি পোস্টে তিনি বলছেন যে ওসমান হাদির হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামাতের আমিরের একজন ব্যক্তিগত সহকারী জড়িত। অথচ হাদির বড় ভাইয়ের, খোদ হাদির বড় ভাইয়ের এই বক্তব্যটিকে ওই রাজনৈতিক দলগুলো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, তারা এটিকে আর গুরুত্ব দিচ্ছে না, এটিকে নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করছে না। রহস্যটি আসলে কোথায়? রহস্য কোথায়? এগুলো বের করা অনেকের জন্য নিশ্চয়ই কোনো বিষয় না, সমীকরণ এমনিতেই মিলে যায়।